লালগোলা প্যাসেঞ্জার 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এই গল্পের শুরুটা ব্যস্ত দমদম স্টেশন থেকে। আমাদের ট্রেন 4:10-এর লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার, ডেস্টিনেশন শিয়ালদা। গরম চা ঠান্ডার মধ্যে দারুণ লাগছে। ঠিক 4:10-এই ট্রেন এসছে, একটুকু লেট নেই ট্রেন। 4:10-এই ট্রেন এসেছে পুরো। ও আচ্ছা 4:11, মানে ঢুকে গেছে, ওই 4:11 হয়েছে। 4:10-এই এসছে, পারফেক্ট টাইম। আমরা যাচ্ছি এখন, দেখি আমাদের ট্রেন দিয়েছে কিনা। লক্ষ্মীকান্তপুর লোকাল, শিয়ালদা সাউথের দিকে যাচ্ছি। আমরা এখন আছি শিয়ালদা নর্থে। 4:20 নাগাদ এসে পৌঁছালাম ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদাতে। আমাদের ট্রেন শিয়ালদা সাউথ থেকে 4:50-এর লক্ষ্মীকান্তপুর লোকাল। এই একই ট্রেন লক্ষ্মীকান্তপুর থেকে নাম্বার চেঞ্জ করে হয় 7:05-এর লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল। টাইম 4:30, আর আমরা শিয়ালদা স্টেশনের বাইরে এসে দাঁড়িয়ে রয়েছি একটুখানি, কারণ এখনও ট্রেনই দেয়নি। আমাদের ট্রেন 5:20-তে, এখনও প্রায় 1 ঘন্টার কাছাকাছি বাকি। এখন অন্তত বাইরেটা কিছুক্ষণ দাঁড়াই, তারপর ভিতরে যাব। আমাদের ট্রেন ঢুকে গেছে। এবার দেখি সামনে গিয়ে একটা ভালো জায়গা দেখে আগে ব্যাগ ট্যাগ সব তুলে তারপর বসতে হবে। ভোরের আলো এখনো ফোটেনি। 4:55 নাগাদ শুরু হলো আমাদের জার্নি। 108 কিলোমিটার ট্রেন জার্নি করে আজকে আমাদের ডেস্টিনেশন দক্ষিণ 24 পরগনার নামখানা। এই নামখানা স্টেশনকেই গেটওয়ে অফ সুন্দরবনও বলা হয়। ট্রেনের জানলার বাইরে ভোরের এই অপূর্ব গ্রাম বাংলার ছবি দেখতে দেখতেই প্রায় 3 ঘন্টা পর আমরা এসে পৌঁছালাম নামখানা স্টেশনে। এখন টাইম 8:17, আর আমরা চলে এসেছি নামখানা স্টেশনে। জাস্ট এই একটু আগে নামলাম। এখানে কিছু টিফিন করব। তো আমাদের এই যে আরেকজন মেম্বার অঙ্কিতা কিছু টিফিন নিয়ে এসেছে ব্যাগে করে। আচ্ছা, আমাদের এখান থেকে প্রথমে যেতে হবে 7 মাইল। 7 মাইল থেকে যেতে হবে হুজ্জুতির ঘাট, মানে ওখান থেকে নৌকায় করে পার হতে হবে নদী পার হয়ে তারপর আবার ওখান থেকে অটো বা টোটো রিজার্ভ করে যেতে হবে হচ্ছে একদম আমাদের ওই রিসর্ট বা ক্যাম্প যা বলতে পারো সেখানে। নীল নির্জন আমাদের ক্যাম্পের নাম যতদূর শুনেছি। দেখি এবার যাই। তো নামখানা স্টেশনের বাইরে এসে এখন দাঁড়িয়ে রয়েছি। তো আমরা একটা টোটো বুক করেছি, 230 টাকা করে পড়ছে 4 জনে। 220 করে পড়ছে 4 জনের। 220 করে পড়ছে 4 জনের। দেখি টোটোয় উঠি। এই হচ্ছে আমাদের টোটো। কোনটা যাবে? এটাতে উঠি।
সকাল 8:30 নাগাদ শুরু হলো আমাদের মৌসুনী আইল্যান্ড যাওয়ার জার্নি। এখান থেকে 16 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছাবো হুজ্জুতি ফেরিঘাটে। সময় লাগবে ওই 30 মিনিটের মতো। রাস্তায় বেশ খানিকটা জ্যাম থাকায় আমরা মেন রোড ছেড়ে ঢুকলাম গ্রামের ভিতরের রাস্তায়। শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি না এখন না, একটা। রাস্তায় জামটা কেন করবে মানে? শর্টকাট রাস্তা। শর্টকাট রাস্তা ও যেখানে রাস্তা। হ্যাঁ, রাস্তায় জ্যাম কেন করবো, সেটাই তো। আমার কাছে সোজা কথা। হ্যাঁ, ঘরের রাস্তা ভাই। তো আমরা শর্টকাট থেকে এখন চলে এসেছি 7 মাইলে। যাবো হচ্ছে ঘাটের দিকে যাচ্ছি। এখানে কিছু একটা ঝগড়া লেগেছে, তাই কারণে পুরো রাস্তা জ্যাম। একটা ঝগড়া লেগেছে কিছু একটা। আবারও একটা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, গ্রামের ভিতরে রাস্তা দিয়ে। এখন বাজে 9:19 আর আমরা এখন এই ঘাটের সামনে চলে এসেছি, হুজ্জুতির ঘাট। এখান থেকে ফেরিতে পার হতে হবে, বা ফেরিতে বা নৌকাতে, দেখি ফেরি বা নৌকার দিকে যাই, সামনের দিকে এগিয়ে যাই দেখি। আর অটোতে আমাদের নিল হচ্ছে, টোটো নিল হচ্ছে 220 টাকা। তো তোমরা আসলে একটু বার্গেনিং করে নিও, 220-30-এর মধ্যে হয়ে যাবে একটা টোটো। এটা কি লাইন? আচ্ছা, এটা হচ্ছে ফেরিতে ওঠার লাইন। এই যে এইখান দিয়ে নেমে যেতে হবে, কি ওইখানে হচ্ছে নৌকা, নৌকা করে নদী পার হতে হবে। এই নৌকায় করে যাবো, যেতে পারবো? যেতেই হবে, যেতেই হবে। আমি তো সাঁতার জানি, আমি কিভাবে জানি জানি না। না। হ্যাঁ, আমরা তাহলে লঞ্চে উঠছি আলটিমেট। এদিকে আয় রে। এই দেখো, খুব একটা বাজে পজিশনে এখন বসে আছি আমি আর শুভঙ্কর ভালো পজিশনে থাকলেও আমি একটা কোনো বাঁকের পজিশনে বসে আছি। ও বাবা, ঠিক আছে, এই সাইডে বেশি লোড হয়ে যাচ্ছে। এই পাশে ভাগ ভাগ করে বসুন, ভাগ করে বসুন। দুজনের দিকে, তাহলে এইদিকে হেলে যাবে। ভাই আর একটু নদীতে চলে যেতে মনে হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, নদী পার হওয়াটাই বেশি ভয়ের। পাশে ইকুয়ালি বসতো। আর এখানে নদীর জলের রংটা দেখো একবার। নিচে বসে পড়তাম না, উপরে নিচে বসলে না দেবো, আমার খুব ভালো হতো। ভয়ে তো আমারও শেষ হয়ে গেছে, আমারও ফিট হচ্ছে না। শুভঙ্কর এসে আগে ওই জায়গাটাতে বসেছে, এরকম একটা জায়গা থেকে বসেছে যেখানটা পাটা সাপোর্ট দিতে। হ্যাঁ, আমি তো কিছুই সাপোর্ট পাচ্ছি না। কোনো একটা দিকে বেঁকে যাচ্ছে মাঝে মধ্যে নৌকা, এটা আরো বেশি ভয়। ওটা আরো বেশি ভয়ের। লোকগুলো ভালোভাবে দেখ, উপরে কেন বসে আছে, ওরা নিচে কেন আসছে না? কত লোক উঠছে নৌকায়। উপরটা কিন্তু ওইটা ফাঁকা আছে, আমাদের কিন্তু খুবই নোংরা একটা পজিশনে বসে আছি, জানি না পৌঁছাতে পারবো কিনা। আরে হ্যাঁ, জয় বড় ভাই জয়, যদি পৌঁছে যাই। তো নৌকা ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি। বড় খতরনাক একটা জিনিস এটা, বড়ই খতরনাক সিরিয়াসলি। আমার ভয়ে পেটে চৌচির হয়ে গেছে। ভাই তোমাদের নৌকাটা একবার দেখাই, দাঁড়া। এই হচ্ছে নৌকা, এই হচ্ছে আমাদের দাদা নৌকার ড্রাইভার। ভয়ে সব কিছু অবস্থা খারাপ। আমি অনেক কষ্ট ধরে ধরে বসে আছি, আমি সাঁতার জানি না, এরকম একটা লোডেড নৌকায় উঠেছি, আর কোনো দিনও উঠবো না। ব্যাপারটা আমি বলছি যে আমি ব্যাপারটা সব শিখিয়ে দেবো। আমি শিখতে চাইছি না, জিনিসটা বুঝবেই করে। আমি শিখতে চাইছি না।
ভাই আমি শিখতে সত্যি मेरे से गलती हो गई। গলতি হয়ে গই मुझे माफ कर दो। মুঝে মাফ কর দো। আস্তে আস্তে কোনো তারা অনেক ভয় নিয়ে নদী পার হয়ে এখন উঠছে ওপরের দিকে। এখান থেকে আমাদের আরেকটা টোটো বুক করতে হবে বা রিজার্ভ করতে হবে, করে যেতে হবে হচ্ছে আমাদের রিসর্টে। ওকে, তো এখান থেকে কতক্ষণ সময় লাগে চলো দেখি, আর কত ভাড়া নেয় সেটাও তোমাদের বলছি। আর এই হচ্ছে আমাদের নৌকা, যেটাতে করে আমরা এলাম, এখন যাচ্ছি। নদীর জলের কালারটা দেখা যাচ্ছে কতটা স্পষ্ট জলটা। দু ধরনের কালার আছে। হ্যাঁ, দু ধরনের কালার অ্যাকচুয়ালি, একটুখানি না এটা যদিও মাটির জন্য, নাহলে সবুজ নীল মতো হয়ে রয়েছে। দারুণ জায়গা, দারুণ জায়গা, থ্রিলিং একটা ব্যাপার আছে। আজকে 31 ডিসেম্বর, তাই এখানে একটা অতিরিক্ত ভিড়, এখন অতিরিক্ত ভিড়। ও জানি না মৌসুমি আইল্যান্ডে গিয়ে কত ভিড় পাবো। ভিড় তো পাবোই, সবাই ওখানেই যাচ্ছে। আমাদের রিসর্টে কতটা ভিড় পাবো সেটাই হচ্ছে বিষয়। দাঁড়িয়ে আছিস। এটা মৌসুমি আইল্যান্ডেই দাঁড়িয়ে গেছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আমরা রিসর্টের দিকে যাচ্ছি এখন তাহলে, তাই তো? এখন শুধু ক্যাম্পের দিকে যাচ্ছি। আচ্ছা, ক্যাম্পের দিকে যাচ্ছি আমরা এখন, মৌসুমি আইল্যান্ডেই রয়েছি। এটা আমি জানতাম না আসলে। আচ্ছা, এখান থেকে নির্জনে রিসর্টে যাওয়ার জন্য আমাদের ভাড়া পড়েছে 35 করে পার হেড, আর 5 জনের। বলো, হ্যাঁ, 7 মাইল হুজ্জুতি ঘাট। 7 মাইল হুজ্জুতি ঘাট। এটা পার হয়ে এসছে তো, এটা এই ঘাটটার নাম কি? এই 7 মাইল হুজ্জুতি। আচ্ছা, এটাও 7 মাইল হুজ্জুতির ঘাটে 35 টাকা করে দিয়ে যাচ্ছি এখন। না দাদা, এই ঘাটে 30 টাকা, বাগডাঙ্গা ঘাট 30 টাকা, 10 মাইল পাতিমনে ফেরি ঘাট আছে, ওইটা 25 টাকা। বকখালি যাওয়ার জন্য সুযোগ, রিসর্ট থেকে যাওয়ার জন্য সুযোগ, রাস্তাও কম, স্টেশন যাওয়ার জন্য সুবিধা আছে। মানে যে কোনো ক্যাম্পে গেলেই 35 টাকা করে ভাড়া। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে নিয়ম, যে কোনো ক্যাম্পে গেলেই 35 টাকা করেই ভাড়া, এটা ফিক্সড। আর 10 মাইল পাতিমনে হলে 25 টাকা পার হেড। আচ্ছা, এবার ওখান থেকে রাস্তাও কম, হ্যাঁ, 4-5 কিলোমিটার রাস্তা আছে। এখান থেকে কত কিলোমিটার রাস্তা? এখান থেকে 8-9 কিলোমিটার রাস্তা 8-9 আছে। কিলোমিটার রাস্তা তো? হ্যাঁ, টোটোয় প্রায় মিনিট 40 জার্নি করে গ্রামের এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতেই আমরা এসে পৌঁছালাম আমাদের ক্যাম্পের একদম দোরগোড়ায়। আচ্ছা, তো এখন টাইম 10:30, আর আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে। তোমাদের সামনে গিয়ে ভিউটা দেখাচ্ছি। আপাতত আমাদের রুমগুলোও দেখি। আমরা বেরিয়েছিলাম সকালবেলা, মানে ভোরবেলা 3:30টার সময়, আর এখন ফাইনালি এসে পৌঁছালাম 10:30টার সময়। আপাতত যাই, রুমগুলো দেখি। আর তোমরা জাস্ট সামনেই আমরাই দেখতে পাচ্ছি এখান থেকে পুরো মানে বিচের ভিউটা দেখি সামনে। এই হচ্ছে এখানকার ভিউ, দেখো। আমাদের সম্ভবত এই কটেজ দুটো আমাদের, মানে এই উপরেরটা একটা আর আমাদের এখানে একটা। আর এই হচ্ছে সামনের ভিউ, এই সামনেই পুরো মানে সমুদ্র দেখা যাচ্ছে। আপাতত রিসেপশনে যাই, দেখি কথা বলি, রিসেপশনে কথা বলি। আমাদের রুমগুলো তো নিতে হবে নাকি? আচ্ছা, এখানে একটা খুব ভালো জিনিস হলো, আমরা এখানে রিসেপশনে এসে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হচ্ছে এই যে মাজা, একটা করে সবাইকে মাজার বোতল দিয়ে দিয়েছে। দেখি এবার আমাদের রুমটা কি পাই আমরা, সেটাই হচ্ছে দেখার। দাঁড়াও, রুমটা দেখাই। এইটা মোস্ট প্রবাবলি আমাদের রুম। তো আলটিমেট এই হচ্ছে আমাদের রুম। দাঁড়াও, লাইটগুলো জ্বালাই একবার। আমাদের রুম তো পেয়ে গেছি। আরে বাপরে, পাখা চলে গেছে। এই হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে এখানে 2 জনের বেড। নর্মালি পাখা রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, চার্জিং পয়েন্ট, হ্যাঁ এখানে চার্জিং পয়েন্টও রয়েছে, অসুবিধা নেই। এখানে অল আউট দিয়ে রেখেছি, অল আউট আছে কি? হ্যাঁ আছে, গুড নাইট আছে, ভর্তি আছে। আর বাথরুমটা তোমাদের দেখো, এখানে একটা এই যে আয়না আছে। আর এই হচ্ছে বাথরুম, গিজার টিজার কিছু নেই, নর্মালি জাস্ট পরিষ্কার, ক্লিন বাথরুম, ক্লিন আছে, অসুবিধা নেই। আমাদের এখানে পার হেড পড়েছে 1600 করে এখানে একটা, আর আমাদের দেবুদের হচ্ছে ওপরে। তো আপাতত এখানে একটু ফ্রেশ ট্রেশ হই, কিছু খাওয়া, তারপর ফ্রেশ ট্রেশ হয়, তারপর যাবো বাইরে। তারপর তোমাদের বাইরে গিয়ে দেখাচ্ছি আমি বাইরের ভিউ। একবার দেখে নাও, তাও এখান দিয়ে বাইরের ভিউ। এই হচ্ছে ভিউ বাইরের, রুমের বাইরের এটা হচ্ছে ভিউ। তো স্নান টান করে এসে আমরা এরকম একটা, মানে আমাদের ক্যাম্পের এরকম একটা আলাদা করে তৈরি করা ভিউ পয়েন্ট এসে দাঁড়িয়ে রয়েছি। ভিউ পয়েন্ট থেকে শুধু পিছনের ভিউটা দেখো, খুব সুন্দর একটা ভিউ আসছে। এখানে কিছুক্ষণ বসবো, তারপর লাঞ্চ করতে যাব, তারপর লাঞ্চ করে আমি হচ্ছে তোমাদের এই সামনের এই জায়গাটা পুরো ঘুরিয়ে দেখাবো নিচে নেমে।
জায়গাটা সেরা জায়গা, ওখানে কিছু নৌকা রাখা রয়েছে, সেরা লাগছে দেখতে। বলছি আমার সানগ্লাসের যে বাক্সটা, দেখো শুধু সামনের ভিউগুলো দেখো, জাস্ট এই পাশের ভিউটা দেখো। কিন্তু এখন এখানে প্রচুর কাদা জমে রয়েছে, মানে সমুদ্রের ধার অবধি যাওয়া প্রায় অসম্ভব। হ্যাঁ, ওই সাইডটা, ওইখানটা, এই যে এইখানটা দেখছো, ওইখানটা যাওয়া যেতে পারে। আর এই হচ্ছে আমাদের ক্যাম্পের টেন্ট। এইখানে হচ্ছে সব টেন্টগুলো রয়েছে, সি ফেসিং টেন্ট, প্রত্যেক কটায় সি ফেসিং টেন্ট এখানে। তো এখানে কিছুক্ষণ বসি, একটু সমুদ্রের হাওয়া খাই, একটু এনজয় করি, করে তারপর যাবো লাঞ্চ করতে। তোমরা ততক্ষণ এই জায়গার কিছু সিনেমাটিক শট দেখো। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার সুন্দরবন ডেল্টার মাঝে আছে এক অসাধারণ দ্বীপ, এই মৌসুনী আইল্যান্ড। পশ্চিমে মুড়িগঙ্গা, পূর্বে চিনাই নদী, আর দক্ষিণে বিশাল বঙ্গোপসাগর। এই তিনের মাঝেই গড়ে উঠেছে এই অফবিট ডেস্টিনেশন। কিন্তু জানো কি, মৌসুমী কোনো সাধারণ দ্বীপ নয়। প্রায় কয়েক শত বছর ধরে গঙ্গার বয়ে আনা পলি আর বালি জমি ধীরে ধীরে তৈরি হয়েছে এই দ্বীপ। মানে পুরো মৌসুমী তৈরি হয়েছে প্রকৃতির নিজের হাতে। এবার আসি এই দ্বীপের নামের গল্পে। শোনা যায় আগে মানুষ এখানে মোষ চড়াতে আসতো বা আনতে আসতো, আর তাদের মুখে মেষ আনি কথাটা সময়ের সঙ্গে বদলে হয়ে যায় মৌসুমী। যদিও এটা লোককথা, তবুও গল্পটা আজও বেশ জনপ্রিয়। এখানে প্রতিটা ক্যাম্পেই দারুণ বসার ব্যবস্থা করা আছে। আজকে 31 ডিসেম্বর, এখানে বেশ ভালোই ভিড়। মৌসুনী আইল্যান্ডের সৌন্দর্য কিন্তু এক এক ঋতুতে এক এক রকম রূপে ধরা দেয়। শীতকালে নভেম্বর থেকে ফেব্রুয়ারি, এই সময়টাই মৌসুনী ঘোরার জন্য সব থেকে জনপ্রিয়। ওয়েদার থাকে ঠান্ডা আর আরামদায়ক, সমুদ্রের ধারে হাঁটার একদম পারফেক্ট টাইম এই শীতকাল। আবার মার্চ থেকে জুন পর্যন্ত গরমকালে দুপুরের রোদ একটু বেশিই থাকে, তবে ভোরবেলা আর বিকেলের সমুদ্র তখনও অসাধারণ সুন্দর। কিন্তু বর্ষাকালে মৌসুনী আইল্যান্ড একেবারে অন্যরকম রূপ নেয়। কালো মেঘ, উত্তাল সমুদ্র আর বৃষ্টি ভেজা প্রকৃতি মিলেই তৈরি হয় এক রোমাঞ্চকর পরিবেশ। বেশ অনেকক্ষণ সময় সমুদ্রের ধারে কাটানোর পর দুপুর 1:30 নাগাদ গেলাম লাঞ্চ করতে। আজকের মেনু ভাত, আলু ভাজা, ডাল, বাঁধাকপির তরকারি, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি। খাবারের স্বাদ অসাধারণ। এখানের এই প্রত্যেকটা খাবারই প্যাকেজের সাথেই ইনক্লুড, কোনো এক্সট্রা অ্যামাউন্ট পে করতে হয় না। আমাদের এই ক্যাম্পে বেশ কয়েকটা দোলনা করা আছে। লাঞ্চ সেরে কিছুক্ষণের জন্য বসলাম এই দোলনায়। এখানে অনেক টেন্ট আছে। টেন্টে 1100 টাকা পার হেড পার ডে, আর কটেজে 1600 টাকা পার হেড পার ডে। সিজন টাইমে কিন্তু এখানে বেশ ভালোই ভিড় থাকে, তাই কিছুদিন আগে থেকে প্রি বুকিং করে রাখাটাই সব থেকে ভালো। আমি ডিসক্রিপশনে এই ক্যাম্পের ডিটেলস দিয়ে রাখলাম, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। আচ্ছা, দুপুরে খাওয়া দাওয়ার পর এখন আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছি, একটুখানি মানে সমুদ্র তীরে একটুখানি ঘুরতে বেরিয়েছি অনেকক্ষণ পর খাওয়া দাওয়ার পর। একদিকে সমুদ্রের ঢেউ, অন্যদিকে জেলেদের নৌকা, আর সামনে একদম আনফিল্টার্ড নেচার। কিন্তু আজ 31 ডিসেম্বর হওয়ায় প্রচুর মানুষের ভিড় এই সি বিচে। ব্রিটিশ আমলে মৌসুমী ছিল কম জনবসতিপূর্ণ উপকূলীয় এলাকা। তখন এখানে মাছ ধরা, শুকনো মাছ আর লবণ বাণিজ্য ছিল এখানকার প্রধান কাজ। পরে ধীরে ধীরে জেলে আর কৃষকদের বসতি গড়ে ওঠে, আর শুরু হয় নতুন জীবন। তবে মৌসুমীর গল্পে শুধু সৌন্দর্য নয়, আছে সংগ্রাম। আয়লা, বুলবুল, আমফান আর ইয়াসের মতো শক্তিশালী ঘূর্ণিঝড় এই দ্বীপকে বহুবার আঘাত করেছে। সমুদ্র ভাঙন আর নোনা জলের কারণে অনেকেই হারিয়েছে ঘর আর জমি, তাই মৌসুমী এখনো ভাঙনের সাথে লড়ে যাওয়া এক দ্বীপ। সূর্য যখন ধীরে ধীরে দিগন্তের দিকে এগোয়,
তখন আকাশে তৈরি হয় কমলা, গোলাপি আর সোনালী রঙের এক অসাধারণ ক্যানভাস। প্রতিটা জায়গারই একটা নিজস্ব গল্প থাকে, আর মৌসুমী আইল্যান্ডের গল্পটা হলো সমুদ্র, মানুষ আর প্রকৃতির এক অদ্ভুত মিশেল। যদি অফবিট জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসো তাহলে এই দ্বীপটা তোমাদের ট্রাভেল লিস্টে অবশ্যই থাকা উচিত। তো এই সূর্যাস্ত দেখতে দেখতে আমাদের এখন একটু ইচ্ছা হচ্ছে একটু চা খাবো এখানে। দেখি কোথাও কোথাও গরম চা পাওয়া যায় কিনা। একটা তো দোকান দেখেছি সামনে রয়েছে, তো ওখান থেকে একটু গিয়ে চা খাই দেখি। আর সানসেটটা জাস্ট অপূর্ব, জাস্ট অপূর্ব। এই হচ্ছে পিছনের চায়ের দোকান, এখান থেকে একটু চা খাই। আর কি করা যাবে, বিকেল হয়ে গেছে, একটু চা তো খেতেই হবে। এখন বাজে প্রায় 5:30। সানসেট হচ্ছে, একটু পরেই পুরো অন্ধকার হয়ে যাবে। তো আমরা আপাতত যাচ্ছি আমাদের রিসর্টের দিকে, কারণ গিয়ে একটু রেস্ট নিই। কাল রাত থেকেই জেগে আছি, এবার একটু ঘুমাতে হবে। ঘুমিয়ে তারপর তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে এখানে নাইট ভিউতে। সন্ধ্যেবেলা ঘুম ভাঙলো তীব্র গানের আওয়াজে। আমাদের ইভিনিং স্ন্যাক্সে ছিল মোরলা মাছের পকোড়া আর চিকেন বারবিকিউ। বাইরের তীব্র আলো আর গানের বিকট আওয়াজে বেশ বিরক্তিকর লাগলেও আমাদের ক্যাম্পের একদম সামনেই সমুদ্রের জল দেখে একটু হলেও আনন্দ পেলাম। এখানে খুব সুন্দর বনফায়ারেরও ব্যবস্থা করা হয়। কারণ এই জায়গাটা যারা তোমরা খুব শান্ত নিরিবিলি প্রকৃতি পছন্দ করো বা সমুদ্র পছন্দ করো, তোমাদের জন্য নয় এটা। অতিরিক্ত পরিমাণে গান আর অতিরিক্ত পরিমাণে সেগুলো লাগবে না, এরকম লাগে। বড় বিচ্ছিরি লাগছে রাত, সত্যি বড় বিচ্ছিরি লাগছে। একদিনের বেশি কেউ এসো না এখানে। কিছুক্ষণ সমুদ্রের ধারে দাঁড়িয়ে সময় কাটানোর পর 10টা নাগাদ গেলাম আজকের ডিনার করতে। আমাদের আজকের মেনু ফ্রাইড রাইস আর মটন কষা। আজকের ডিনারটাও আমাদের প্যাকেজের মধ্যেই, কোনো এক্সট্রা অ্যামাউন্ট পে করতে হয়নি। এখন টাইম 12:01, 2026, 1 জানুয়ারি। হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে। নতুন বছর সবাই খুব ভালোভাবে কাটাও, খুব সুন্দরভাবে কাটাও। আজকে তোমাদের হ্যাপি নিউ ইয়ার ফ্রম মৌসুমী আইল্যান্ড। এখানে কিছুক্ষণ বাজি ফাটানো দেখে আর হ্যাপি নিউ ইয়ারকে মানে আমাদের 2026কে সেলিব্রেট করে আমরা আপাতত চলে যাচ্ছি আমাদের রুমে একটু ঘুমানোর জন্য। এমনি ঘুম হয়নি, শরীর প্রচন্ড টায়ার্ডও হয়ে রয়েছে। একটু ঘুমিয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম কালকে সকালে। চলো টাটা, গুড নাইট। তো গুড মর্নিং ফ্রম মৌসুমী আইল্যান্ড। কালকে 1-1:30টার সময় করে শুয়েছি, এখন বাজে হচ্ছে 9টা। এখন বাজে 9টা। আর এখন মৌসুমী আইল্যান্ডে দেখো পুরো জলে ভরে গেছে। কালকে রাতে যেরকম জল ছিল আজকে ওরকম প্রচুর জল আছে। দুপুরের দিক করে জল থাকে না এখানে। দাঁড়াও, প্রপার ঢেউ আছে এখন, ঠিক আছে? প্রপার ঢেউ আছে এখন এখানে। সারা দিনের থেকে সকালে সব থেকে সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়।
তাই তো মনে হলো বিকেলের থেকেও সুন্দর সকালে দেখতে পাওয়া যায়, জলের দুখানা কালার আর তার সাথে নদী, এই নদী বলছে সমুদ্র, আর এরকম নৌকা রয়েছে, দারুণ লাগছে দেখতে। মানে দুপুরের দিকে বা বিকেলের দিকে এরকম এত সুন্দর ভিউ থাকে না। আর জায়গাটা খুব একটা যেহেতু শান্তও নয়, তাই ভালো ভিউ থাকলেও ভালো লাগে না। দুটো করে এই হচ্ছে আমাদের সকালের চা, আর বিস্কুট আছে না ভাই? হ্যাঁ, এই হচ্ছে বিস্কুট। মৌসুনী আইল্যান্ডের সকালটা একেবারে অন্যরকম। হালকা ঢেউ, দূরে একলা নৌকা আর শান্ত সকালের বাতাস, সবকিছু মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি। মৌসুমীর সকালটা ঠিক এরকমই, শান্ত, সিনেম্যাটিক আর ভীষণ সুন্দর। ভোরের প্রথম আলো যখন সমুদ্রের জলে পড়ে তখন পুরো পরিবেশটাই যেন সোনালী রঙের রাঙিয়ে ওঠে। চারপাশে থাকে এক অপূর্ব শান্তি, শুধু শোনা যায় ঢেউয়ের মৃদু শব্দ আর এই সমুদ্রের নিঃশ্বাস। আসলে এই মৌসুমী আইল্যান্ডে এই সকালেই একমাত্র এত সুন্দর ভিউ দেখতে পাবে। পিছনে দুখানা রকমের কালার জলের, একদিকে হচ্ছে নীল, আরেকটা হচ্ছে এখানে ময়লার জন্য, যদিও দেখতে খুব সুন্দর লাগছে। সকালেই একমাত্র এরকম ভিউ দেখা যায়, এছাড়া বিকেলের দিকে বা রাতের দিকে মানে জল চলে আসে একদম এই পর্যন্ত, কিন্তু দেখা যায় না অন্ধকারের জন্য। এই সকালেই একমাত্র এই ভিউটা, দুপুরে বা বিকেলের দিকে এতটাও ভালো ভিউ থাকে না। তার মধ্যে এখানে যা গান চালাচ্ছে, মানে আরও ওই ভিউটাই নষ্ট হয়ে যায়, মানে সুন্দর শান্ত জায়গাটাই নষ্ট হয়ে যায়। তো তবুও মাঝে মধ্যে এরকম এক আধ দিনের জন্য এখানে আসাই যেতে পারে। খুব সুন্দর জায়গাটা। সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা এই বাঁশের কাঠামোগুলো যেন মৌসুমী আইল্যান্ডের একটা নিঃশব্দ গল্প বলে। চারিদিকে শুধু নীল জল, হালকা বাতাস আর দূরে ভেসে থাকা সেই ছোট্ট নৌকা। বেশ কিছুক্ষণ সমুদ্রের ধারে দাঁড়ানোর পর উঠে এলাম টিফিন করব বলে। টিফিনের মেনু লুচি, আলুর তরকারি, ডিম সিদ্ধ আর রসগোল্লা। এটাও আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড, কোনো রকম এক্সট্রা অ্যামাউন্ট পে করতে হয়নি। তো এখান থেকে সুন্দর খাওয়া দাওয়া করে বেরিয়ে এখন একটুখানি আরেকবার এইখানটা বসবো, নদীটার ধারে যেখানে আমাদের বসার জায়গা করা আছে, বসে তারপর বেরিয়ে যাব। কিছুক্ষণের জন্য বসে, অন্তত 10-15 মিনিটের জন্য একটু বসি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের কোনো একটা নতুন জায়গায়, নতুন কোনো এপিসোডে, নতুন কোনো প্লেসে। আপাতত চলো টাটা, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, চলো বাই।